গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা আশাবরী। আজ এর দ্বিতীয় পর্ব। দুলু আপা চিঠি দিলেন। রেডিও বন্ট কাগজে গোটা গোটা করে লেখা দীর্ঘ চিঠি। বিষয়বস্তু হচ্ছে, পূর্ণিমা রাতে রাস্তার সোডিয়াম বাতিগুলি যদি নেভানো থাকে তাহলে নগরবাসীরা পূর্ণিমা উপভোগের সুযোগ পায়। ঢাকা মিউনিসিপ্যালিটি কি এই কাজটি করবে? ভরা পূর্ণিমার সময় রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত রাস্তার সব বাতি নিভিয়ে দেবে? তখন তো চাঁদের আলোই থাকবে। কৃত্রিম বাতির প্রয়োজন কি? চিঠিটা কেমন? ইন্টারেস্টিং। দুলু আপা হাসতে হাসতে বললেন, তুই মনে হয় আরও ইন্টারেস্টিং কোনো চিঠি আশা করেছিলি। কি করেছিলি না? হুম। দুলু আপা বাতি নিভিয়ে দিয়ে বললেন, নিজ থেকে আমি কখনো কোনো ছেলেকে চিঠি লিখব না, কখনো না। লিখলে ক্ষতি কি? ক্ষতি আছে। কেউ যদি আমার সেই চিঠি নিয়ে হাসাহাসি করে আমার খুব কষ্ট হবে। এমন কাউকে লিখবে না যে তোমার চিঠি নিয়ে হাসাহাসি করবে। যাকে লিখতে চাই সে তাই করবে, হাসাহাসি করবে, সবাইকে পড়ে শোনাবে, চিঠির ভাষা নিয়ে ক্যারিকেচার করবে। তোমার মনের কথা পৌঁছানো দিয়ে কথা, সে কি করবে না করবে তা দিয়ে তোমার প্রয়োজন কি? তুই এসব বুঝবি না। আচ্ছা, তুই এখন যা। দুলু আপার ঘর থেকে বেরিয়ে দেখি সিঁড়ির মাথায় দুলু আপার বাবা। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি বললাম, আসসালামু আলাইকুম চাচা। তিনি গম্ভীর গলায় বললেন, কে? হু আর ইউ? চাচা, আমি রেনু। রেনুটা কে? আমি ওই বাড়িতে থাকি। এখানে কি চাও? কিছু চাই না। আমাদের কথাবার্তা শুনে দুলু আপা বের হয়ে এলেন। তার বাবার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, তুমি ঘরে যাও বাবা। উনি সঙ্গে সঙ্গে তার ঘরের দিকে রওনা হলেন। রেলিং ধরে ধরে কেমন অদ্ভুত ভঙ্গিতে টলতে টলতে যাচ্ছেন। আমি আগে মাতাল দেখিনি, এই প্রথম দেখলাম। বুকের মধ্যে ধক করে উঠল। দুলু আপা বললেন, বাসায় যা রেনু, দাঁড়িয়ে আছিস কেন? আমি ক্ষীণ গলায় বললাম, যাচ্ছি। তুই কি ভয় পেয়েছিস? হুম। কেন? বাবা কিছু বলেছে তোকে? না। তাহলে ভয় পেলি কেন? আয়, আমি তোকে এগিয়ে দিচ্ছি। এগিয়ে দিতে হবে না দুলু আপা। আমি সিঁড়ি বেয়ে নামছি। হঠাৎ মনে হলো আমি নিজেও অবিকল দুলু আপার বাবার মতোই টলতে টলতে নামছি। এক হাতে সিঁড়ির রেলিং ধরে আছি। সিঁড়ির গোড়ায় এসে পেছনে ফিরলাম। দুলু আপা এখনো দাঁড়িয়ে আছেন। আমি খানিকটা মন খারাপ করে বাসায় ফিরলাম। দুলু আপাকে আমি বেশ পছন্দ করি। তাকে যতটা পছন্দ করি নিজের আপাকে ততটা করি না। মাঝে মাঝে আমার মনে হয় মীরা আপা আমার বোন না হয়ে দুলু আপা বোন হলে বেশ হতো। তার মানে এই না যে আপাকে আমি পছন্দ করি না, করি। তবে কেন জানি খানিকটা ভয় ভয়ও লাগে। একজন মানুষ খুব পরিচিত একজনকে তখনই ভয় করে যখন সে তাকে বুঝতে পারে না। আপাকে আমি ঠিক বুঝতে পারি না। আগে আমরা দু বোন একটা ঘরে ঘুমোতাম। বড় একটা খাট ছিল, ঘরের মাঝখানে যাতে কাউকে কিনারে শুতে না হয়। ঘুমোতে যাবার আগে আপা আমার চুল বেঁধে দিত। এই সময় হালকা গলায় গল্পগুজব করত। একদিন হঠাৎ বলল, রেনু, এখন থেকে তুই কি ভাইয়ার ঘরে শুবি? ওখানে তো এক্সট্রা চৌকি আছে, আমার একা ঘুমোতে ইচ্ছে করে। আমি বললাম, আচ্ছা। তুই মন খারাপ করলি না তো? না। মাঝে মাঝে আমার খুব একা থাকতে ইচ্ছা করে, সব সময় না, মাঝে মাঝে। বুঝতে পারছি। না, বুঝতে পারছিস না, এটা এত সহজে বোঝার জিনিস না। আমি চলে এলাম ভাইয়ার ঘরে। এমনিতেই ঘরটা ছোট, তার উপর দুটো চৌকি। ঘরে ঢুকলেই দম বন্ধ হয়ে আসে। তার উপর রোজ ভাইয়া রাত করে ফিরে।
আমাকে দরজা খুলে দেবার জন্য জেগে থাকতে হয়। ইদানিং আবার সিগারেট ধরেছে। ঘুমাবার আগে বিছানায় শুয়ে সিগারেট টানে। ঘর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। আমার দম বন্ধ হয়ে আসে। কি বিশ্রী অবস্থা। আমি একদিন বললাম, সিগারেট বারান্দা খেলে কেমন হয়? ভাইয়া পা নাচাতে নাচাতে বলল, ভালোই হয়, কিন্তু সবকিছু একটা নিয়ম আছে। দিনের শেষ সিগারেট বিছানায় শুয়ে পা নাচাতে নাচাতে খেতে হয়। এটাই নিয়ম। নিয়ম তো ভঙ্গ করতে পারি না, এই জন্যই তো পা নাচাচ্ছি। আমার তো ভাইয়া দম বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছি, বাট আই ক্যান্ট হেল্প। আমার ঘরে বাস করলে এই কষ্ট সহ্য করতেই হবে, উপায় নেই। ভাইয়ার সঙ্গে বাস করার কিছু অসুবিধা যেমন আছে, সুবিধাও আছে। প্রায় রাতেই সে অনেকক্ষণ গল্প করে, মজার মজার গল্প। মুগ্ধ হয়ে শুনতে হয়। কিছু কিছু গল্প তার নিজের বানানো, যেমন আধুনিককালের ঈশপের গল্প, পুরনো গল্প, কাক মাংসের টুকরা নিয়ে গাছে বসেছে, শিয়াল এসে বলল, কাক ভাই, তোমার গলাটা বড় মিষ্টি, একটা গান গাও না। কতদিন তোমার গলার মধুর কাকার ধ্বনি শুনিনি। ঈশপের গল্পে কাক তখন গান ধরে, কিন্তু ভাইয়ার গল্পে গান ধরে না। কারণ সৌভাগ্যক্রমে ঈশপের গল্পটি তার পড়া। সে এমন সব কাণ্ড কারখানা করে যে শুনে হাসতে হাসতে দম বন্ধ হয়ে আসে। এত কাণ্ড করেও কাকের শেষ রক্ষা হয় না। মাংসের টুকরো চলে যায় শিয়ালের পেটে। এই গল্পগুলি লিখে ফেললে চারিদিকে হইচই পড়ে যেত, কিন্তু সে লিখবে না। ভাইয়ার ঘরে একটা টেবিল ফ্যান আছে। এইটি সে দিয়ে রাখে আমার দিকে। সে নাকি হিট প্রুফ, গরমে তার কিছু হয় না, বরং সুনিদ্রা হয়। এটা অবশ্য মিথ্যা কথা। গরম অসহ্য বোধ হওয়াতে সে তার এক কোন এক বন্ধুর কাছ থেকে এই ফ্যান নিয়ে এসেছিল। আমি তার ঘরে চলে আসায় বেচারাকে বাধ্য হয়ে ফ্যানটা আমাকে দিয়ে দিতে হয়েছে। আপনি বোধহয় ভাবছেন, মেয়েটা কি স্বার্থপর, নিজে ফ্যানের বাতাস খাচ্ছে, বড় ভাই গরমে সিদ্ধ হচ্ছে। আসলে তা কিন্তু না। আমার ভাইয়ার মতো চট করে ঘুম আসে না। ভাইয়া ঘুমাবার পরেও আমি অনেকক্ষণ জেগে থাকি, তারপর ফ্যানের মুখ ঘুরিয়ে দিই ভাইয়ার দিকে। ভাদ্র মাসে অসহ্য গরমে ছটফট করতে করতে ভাবি, একদিন যখন আমাদের খুব টাকা পয়সা হবে, তখন ঘরে ঘরে এয়ার কুলার থাকবে। সবগুলি ঘর থাকবে বরফের মতো হিম শীতল। ভাদ্র মাসের গরমে লেপ গায়ে ঘুমোবো। রাত এখন রয়ে বাজছে 1:10। আমি ভাইয়ার জন্য অপেক্ষা করছি। বাবা অনেকক্ষণ জেগেছিলেন, কিছুক্ষণ আগে ঘুমোতে গেলেন। ভাইয়া রাতে ভাত খাবার সময় না থাকায় তিনি বেশ মন খারাপ করেছেন। কিছুদিন বাইরে কাটিয়ে ফিরলেই বাবা সবাইকে নিয়ে খাওয়ার ব্যাপারটায় খুব গুরুত্ব দিতে থাকেন। আজ বিকেলে তিনি নিউ মার্কেট থেকে কাতল মাছের একটা বিশাল মাথা কিনে এনেছেন। সেই মাথায় মুড়িঘণ্ট রান্না হলো। রান্নার সময় বাবা পর্যবেক্ষকের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলেন এবং মাকে নানান উপদেশ দিতে লাগলেন। একটু ঝোল ঝোল রাখো, শুকনো হলে খেয়ে আরাম পাওয়া যাবে না। কয়েকটা আলু কুচি কুচি করে দিয়ে দাও, আলু গলে ঝোলটা ঘন করবে, খেতে আরাম হবে। পাঁচফোড়ন আছে, 1 চিমটি পাঁচফোড়ন ডোজ দিয়ে দাও না, সুন্দর গন্ধ হবে। গোটা 5 আস্ত কাঁচামরিচ দিয়ে দাও, কাঁচামরিচের সুঘ্রাণ তুলনাহীন। রান্নার এক ফাঁকে মা এসে আমাকে আর আপাকে চুপি চুপি বলে গেলেন, মাছের মাথাটা পচা ছিল, খেতে ভালো হবে না। তোর বাবাকে কিছু বলিস না, মনে কষ্ট পাবে, বেচারা শখ করে কিনেছে। আপা বলল, পচা মাছ খেয়ে তো অসুখ করবে মা। এত পচা না, কষ্ট করে খেয়ে নিস মা। খাওয়ার সময় মোটামুটি করুণ দৃশ্যের অবতারণা হলো বলা যেতে পারে। বাবা নিজেই মাছ মুখে দিতে পারলেন না, মুখ কুঁচকে বললেন, মাথাটা পচা নাকি? মা বললেন, না তো, টাটকা মাথা, কালকো লাল টকটকে ছিল। খেতে এমন লাগছে কেন? পচা গন্ধ পাচ্ছি। আমি বললাম, তুমি উল্টাপাল্টা ডিরেকশন দিয়ে মাছটা নষ্ট করেছো বাবা। আপা বলল,
আমার কাছে খেতে তো ভালোই লাগছে। বাবা বললেন, খেতে খারাপ হয়নি, গন্ধটা ডিস্টার্ব করছে। রঞ্জু থাকলে এই গন্ধ নিয়ে কিছু একটা বলে সবাইকে হাসিয়ে মারত। ও কি রোজ ফিরতে দেরি করে? আমি বললাম, মাঝে মাঝে করে। এটা ঠিক না, ওকে বুঝিয়ে বলতে হবে। ঢাকা শহর এখন আগের মতো সেফ না, রাত বিরেতে চলাচল বন্ধ করতে হবে। আমি আজ ওকে বলবো, কড়া গলায় বলবো। অবশ্য তাকে কড়া গলায় কিছু বলাও মুশকিল। ফানি ম্যান, এমন কিছু বলবে যে হাসতে হাসতে জীবন যাবে। বলেই বাবা হাসতে লাগলেন। সেই হাসি থামতে সময় লাগলো। হাসি থামে, দু এক নলা ভাত খান, আবার হাসেন। ভাইয়া ফিরল রাত 1:30টায়। ঘরে ঢুকেই বলল, খুকি, জেগে আছিস? আমার দুটো ডাকনাম, একটা খুকি, অন্যটা রেনু। খুকি নামে এখন কেউ ডাকে না, আমি নিষেধ করে দিয়েছি। কেউ যদি ভুল করেও ডাকে, আমি রাগারাগি করি। শুধু ভাইয়া ডাকে, আমাকে রাগাবার জন্যই ডাকে। রাগ করলে আরো বেশি ডাকবে বলে চুপ করে থাকি। ভাইয়া শার্ট খুলতে খুলতে বলল, কথা বলছিস না কেন? জেগে আছিস নাকি? না, ঘুমিয়ে আছি। আচ্ছা ভাইয়া, এত দেরি করলে? বাবা তোমার জন্য এতক্ষণ জেগেছিলেন। রাতে তোমার জন্য অপেক্ষা করে আমরা ভাত খেয়েছি 11টার সময়। মেনু ছিল কি? মাছের মাথা, মুড়িঘণ্ট। বাবা নিজে মাথা কিনে আনলেন। ভাইয়া শুকনো গলায় বলল, নিশ্চয়ই পচা ছিল। আজ পর্যন্ত কোনোদিন বাবা টাটকা মাথা কিনতে পারেননি। আমি 100 টাকা বাজি রাখতে পারি, মাথাটা ছিল পচা। তোরা কেউ খেতে পারিসনি। মাথা ভালোই ছিল। ভাইয়া, তুমি কি খেয়ে এসেছো, না খাবার গরম করব? খেয়ে এসেছি। আভা আজ তাদের বাসায় নিয়ে গেল। আভার মা খাইয়ে দিলেন। কোন আভা? এমনভাবে বললি যেন 10-12টা আভার সঙ্গে আমার খাতির। কথাবার্তা চিন্তা ভাবনা করে বল। প্রশ্ন করতে হয় বলে যে বলতে হবে কোন আভা, তা তো ঠিক না। সরি। সরি হলে ভালো। তুই এখন যা, আমার জন্য ফ্লাস্ক ভর্তি করে চা বানিয়ে নিয়ে আন। আজ সারা রাত জাগতে হবে। পত্রিকায় একটা ভালো অ্যাসাইনমেন্ট পেয়েছি, প্রচ্ছদ কাহিনী। বিষয় হলো ঢাকা শহরের ভ্রাম্যমান পাগল। ঠিকঠাক মতো নামাতে পারলে 1000 টাকা পাওয়া যাবে। আভা আমাকে সাহায্য করছে। ও নেবে 400, আমি 600। আভা নামের মেয়েটির কথা ভাইয়ার মুখে কয়েকবার শুনেছি, এখনো দেখিনি। আমাদের বাসায় কখনো আসেনি। মেয়েটা শতদল পত্রিকায় কাজ করে। ভাইয়ার ভাষায় খুব ফাইটিং টাইপ মেয়ে। বেঁচে থাকার জন্য ফাইট দিয়ে যাচ্ছে। মানি প্ল্যান্ট জাতীয় মেয়ে না, ছোট ছোট 3টা ভাই বোন, অসুস্থ মা। সে একা রোজগার করছে, দিন রাত পরিশ্রম করছে। কি রে খুকি, এখনো দাঁড়িয়ে আছিস? ব্যাপার কি? চা নিয়ে আয়, ফ্লাস্ক ভর্তি করে আনবি। ফ্লাস্ক পাবো কোথায়? ওই দিন যে একটা দেখলাম, দুলু আপাদের ফ্লাস্ক। ও আচ্ছা, তাহলে তো তোর কাজ বেড়ে গেল। তোকেও জেগে থাকতে হবে, ঘন্টায় ঘন্টায় আমাকে চা খাওয়াতে হবে। ছোট বোন হয়ে জন্মানোর অনেক যন্ত্রণা। আমি বললাম, আভা মেয়েটা দেখতে কেমন? ভেরি অর্ডিনারি। সাজলে গুজলে হয়তো সুন্দর দেখাবে, সাজার সময় কোথায়? সাজতে তো পয়সাও লাগে। পয়সা কোথায়? একটা মাত্র ঘর সাবলেট দিয়ে এতগুলি মানুষ থাকে, কিভাবে বাস করে না দেখলে বিশ্বাস করবি না। আমি ওদের বাসায় গিয়ে অস্বস্তির মধ্যে পড়ে গেলাম, বুঝলি খুকি। আমার ধারণা ছিল আমরাই বোধহয় সবচেয়ে গরিব। ওদের বাড়িতে রাতে কি রান্না হয়েছে জানিস? শুধু ভাত আর ডাল। স্বাস্থ্যবান ভাত, ইয়া মোটা মোটা। তুমি ডাল ভাত দিয়ে খেলে? না, আভা গিয়ে আমার জন্য ডিম কিনে নিয়ে এলো। সেই ডিম ভাজা হলো। আভার একটা ছোট বোন আছে, তার নাম শেফা। সে খুব গোপনে ফ্রকের আড়ালে একটা বাটি নিয়ে গেল পাশের বাড়ি। সেখান থেকে খানিকটা মাছের তরকারিও এলো। ভাইয়া হাত মুখ ধুয়ে কাগজ কলম নিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল।
আমি চা বানিয়ে আনলাম। ভাইয়া বলল, এক কাজ কর তো খুকি, তোর ফ্যানটা আমাকে ধার দে, বড্ড বেশি গরম। আর শোন, একটা গামছা ভিজিয়ে আমার পিঠের উপর দিয়ে দে, তাহলে মশা বিশেষ কায়দা করতে পারবে না, শরীরটাও ঠান্ডা থাকবে। আমি ভাইয়ার পিঠে ভেজা গামছা দিয়ে বারান্দায় মোড়া পেতে বসলাম। ঘরে আলো থাকলে আমার ঘুম হয় না, এর চেয়ে বারান্দায় বসে থাকা ভালো। বারান্দায় খানিকটা বাতাস আছে, বসে থাকতে খুব খারাপ লাগছে না। আমি চুপচাপ বসে আছি। দুলু আপা গান বাজানো শুরু করেছেন। তার মন খারাপ ভাবটা সম্ভবত কেটেছে। একজন মানুষ বেশিক্ষণ যেমন মন ভালো রাখতে পারে না, বেশিক্ষণ মন খারাপও রাখতে পারে না। তিনি নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছেন। ক্ষুধার্ত অবস্থায় কেউ গান শুনতে পারে না। সঙ্গীত ক্ষুধার্ত মানুষের বিষয় নয়। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও, দাও ছেড়ে। দুলু আপার অসংখ্য রেকর্ড, কিন্তু গভীর রাতে তিনি অল্প কিছু গান ঘুরে ফিরে বাজান। কোনো কোনো রাতে এমন হয় যে একই গান বারবার বাজাচ্ছেন। কে জানে, আজ হয়তো এই গানটাই 50 বার বাজাবেন। বসে থাকতে থাকতে আমার ঝিমুনি ধরে গেল। ভাইয়ার ঘরের দরজা বন্ধ বলেই বারান্দায় অন্ধকার হয়ে আছে। এখন বেশ বাতাস ছেড়েছে। বারান্দায় পাটি পেতে ঘুমোতে পারলে ভালো হতো। আকাশে মেঘ করেছে, কয়েকবার বিদ্যুৎ চমকালো। বৃষ্টি নামলে খুব ভালো হয়, আরাম করে ঘুমানো যায়। এবার গরমটা বেশি পড়েছে। ভাইয়া ভেতর থেকে চেঁচালো, ও খুকি, চা দে। আমি আবার চা বানিয়ে আনলাম। যা ভেবেছিলাম তাই। দুলু আপা একই গান বারে বারে বাজাচ্ছেন। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে, দাও ছেড়ে। ভাইয়া চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, আমাকে যদি বলতো ঢাকা শহরে গৃহবন্দী পাগলের উপর উচ্ছদ কাহিনী লিখতে, আমি সবার প্রথমে লিখতাম তো দুলু আপার কথা। দেখ, একই গান বারবার বাজাচ্ছে, এইভাবে মানুষকে বিরক্ত করার কোনো মানে হয়? ওকে ধরলে তো ধরা দেবে না, কারণ ঝালাপালা হয়ে গেল। যাকে ধরলে ধরা দেবে না তাকে ধরার জন্য এত মাতামাতি কেন? ছেড়ে দাও, চড়ে খাক। ইস, কি বিরক্ত যে এই মেয়েটা করে। তুমি জেগে আছো তা তো আর উনি জানেন না। তোমার লেখা এগোচ্ছে কেমন? মোটেই এগোচ্ছে না। শুরুটা নিয়েই সমস্যা। একটা ইন্টারেস্টিং ওপেনিং দরকার, সেটা পারছি না। যাকে বলে শুরুতে পাঠককে একটা চমক দেওয়া। দেখ তো, এই শুরুটা তোর কাছে কেমন লাগে? তুই পড়বি না আমি পড়ে শোনাবো? তুমিই পড়ে শোনাও। তোমার হিজিবিজি হাতের লেখা আমি পড়তে পারি না। ভাইয়া পড়তে শুরু করলো। ধরুন, আপনি ঢাকা শহরে গাড়ি চালিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলেন পুরোপুরি নগ্ন একজন মানুষ আইল্যান্ডে দাঁড়িয়ে হাত তুলে ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করছে। ট্রাফিক পুলিশ যেভাবে বাঁশি বাজায় সেইভাবেই পিপ পিপ করে মুখে বাঁশি বাজানোর আওয়াজ করছে। তখন আপনি কি করবেন? বিরক্ত হবেন? তার সিগন্যাল উপেক্ষা করে গাড়ি নিয়ে পার হয়ে যাবেন, নাকি সিগন্যাল মানবেন? নবাবপুর রোডের মোড়ে এক পাগল ট্রাফিক কন্ট্রোল করে, যার সিগন্যাল সবাই মানে। সে যখন হাত উঠিয়ে গাড়ি থামতে বলে তখন সব গাড়ি থামে, চলতে বললে চলে। বদ্ধ উন্মাদ এই ব্যক্তি ট্রাফিক কন্ট্রোল করে খুব সুন্দরভাবে। মোড়ের ট্রাফিক পুলিশ তার কাছে দায়িত্ব দিয়ে চাটা খেতে চায়। খুকি, ঘুমিয়ে পড়েছিস? না, শুনছি। কেমন লাগছে? ভালো। সত্যি এমন কেউ আছে নাকি? অবশ্যই আছে। আমি তো গল্প লিখছি না, সত্য অনুসন্ধানের রিপোর্ট। আভা যখন এই লোকটার কথা বলল তখন আমি নিজেও বিশ্বাস করিনি। আভা আমাকে নিয়ে গেল, পাগলটার সঙ্গে কথা টথা বললাম। ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। সত্যিই পাগল? হুম। যাই, জিজ্ঞেস করি, হাসি আর বলে, খিস খিস। ভাইয়া, আমি বারান্দায় চাদর পেতে শুচ্ছি, তোমার লেখা শেষ হলে আমাকে ডেকে দিও। তোকে মনে হয় কষ্টের মধ্যে ফেললাম। কাল ছুটি আছে, সারাদিন ঘুমোতে পারবি,
আজ একটু কষ্ট কর, শেষবারের মতো এক কাপ চা নিয়ে আয়। চা এনে দেখি লেখা পাতার ওপর মাথা রেখে ভাইয়া ঘুমোচ্ছে। ভাইয়াকে জাগালাম, বাতি নিভিয়ে দিলাম। ঘড়িতে রাত 3:30 বাজে। এখন আর ঘুমোতে যাবার কোনো মানে হয় না। ঘুম আসতে আসতে আধ ঘন্টা লাগবে। তারপর যে ঘুমটা আসবে ভোর হবে, ঘরে রোদ ঢুকে যাবে, জেগে উঠতে হবে। আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমানোর চেয়ে না ঘুমানো ভালো। আমি বারান্দায় চলে এলাম। এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছি। চারিদিক নীরব। দুলু আপা গান বাজানো বন্ধ করেছেন। যাকে তিনি ধরতে চাচ্ছেন তাকে ধরবার আশা ছেড়ে দিয়ে তিনি সম্ভবত ঘুমোতে গেছেন। এইখানে আমি আপনাকে একটা কথা বলি, সারা রাত জেগে থাকা বিশ্রী অভ্যাস আমার আছে। কোনোই কারণ নেই, অথচ আমার ঘুম আসে না। আমি বারান্দায় হাঁটাহাঁটি করছি, এরকম প্রায়ই হয়। হাঁটাহাঁটি করতে করতে আমি অনেক কিছু চিন্তা করি। আমার খুব ভালো লাগে। কি নিয়ে চিন্তা করি তার সব আপনাকে বলা যাবে না। আপনি হাসবেন এবং মনে মনে বলবেন, মেয়েটা তো ভারী ইয়ে। শুধু একটা চিন্তার কথা বলি, চিন্তা না, কল্পনা। আমি কল্পনা করি যেন রাতের ট্রেনে আমি যাচ্ছি। কামরায় দুটি মাত্র মানুষ, আমি এবং একটি ছেলে। ছেলেটিকে আমি আগে কখনো দেখিনি। অল্প বয়স, সুন্দর চেহারা, বড় বড় চোখ, চোখে চশমা। খুব বৃষ্টি নেমেছে। ছেলেটা ট্রেনের কামরার জানালা বন্ধ করছে। আমার জানালাটা খোলা। সে বিরক্ত হয়ে বলল, জানালা বন্ধ করছেন না কেন? আমি বললাম, তাতে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আপনি তো ভিজে যাচ্ছেন। আমাকে শুকনো রাখার দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি। আমার বৃষ্টিতে ভেজার ইচ্ছা হচ্ছে, ভিজছি। এই কথায় ছেলেটা একটু যেন আহত হলো। নিজের দিকে জানালা খুলে সেও আমার মতো জানালা দিয়ে মাথা বের করে ভিজতে লাগলো। আমি বললাম, আপনি ভিজছেন কেন? ইচ্ছে হচ্ছে ভিজছি। আপনার অসুখ করতে পারে, বৃষ্টির পানি সবার সহ্য হয় না। আমার অভ্যাস আছে, আমার কিছু হয় না। আমারও অভ্যাস আছে, আমারও কিছু হয় না। না, আপনার অভ্যাস নেই। অভ্যাস থাকলে বৃষ্টি নামা মাত্র খটাখট জানালা বন্ধ করতেন না। তাছাড়া আমি পরিষ্কার দেখতে পাচ্ছি শীতে আপনি কাঁপছেন। নির্ঘাত অসুখ বাঁধাবেন। অসুখ বাঁধালে আপনার কি? আচ্ছা, আপনি এমন অবুঝের মতো আচরণ করছেন কেন? কথা শুনছেন না কেন? আমার চিন্তাগুলি হচ্ছে এইরকম কথার পিঠে কথা তৈরি করা। ছেলে মানুষে খেলা। একা থাকলেই আমার এই খেলাটা খেলতে ইচ্ছে করে। সব খেলার শেষে ক্লান্তি আসে, আমার এই খেলায় কখনো ক্লান্তি আসে না। যাই হোক, যা বলছিলাম, আমি বারান্দা হাঁটছি, এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছি। তখন হঠাৎ ফুঁপিয়ে কান্নার শব্দ পেলাম। একজনকে কান্না চাপতে চেষ্টা করছে, পারছে না। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। কাঁদছে আপা। এই কান্না প্রচণ্ড কষ্টের কান্না। আপা কেন এরকম করে কাঁদবে? এমন কি কষ্ট আছে তার? আমি অবাক হয়ে আপার ঘরের সামনে দাঁড়িয়ে রইলাম। যাতে সে একা একা কাঁদতে পারে, এই জন্য কি সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে? এই কারণে কি তার মাঝে মাঝে একা থাকতে ইচ্ছে করে? আমি আপার দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম, আপা, আপা। কান্না থেমে গেল। আপা কোনো উত্তর দিল না। কাক ডাকছে, ভোর হতে শুরু করেছে। আমি দাঁড়িয়ে আছি আপার ঘরের সামনে। যদিও ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে এতটুকুও ভালো লাগছে না। এই বাড়ির সঙ্গে গাছগাছালিতে ভর্তি যদি কোনো বাগান থাকতো, আমি দাঁড়াতাম বাগানের ঠিক মাঝখানে। পচা মাছের মাথা খেয়ে আমাদের কিছু হলো না। বাবার খুব শরীর খারাপ হলো, পেট নেমে গেল, সেই সঙ্গে যুক্ত হলো বমির উপসর্গ। ভাইয়া বলল, কলেরা বাঁধিয়ে বসেছে নাকি বাবা?
বাবা ক্ষীণ স্বরে বললেন, বাঁচব না রে, বাঁচব না, আমার দিন শেষ। বাবার এই ঘোষণায় আমরা বিশেষ বিচলিত হলাম না, কারণ সামান্য অসুখ বিসুখে তিনি এ জাতীয় ঘোষণা দেন যা মাকে খুব কাবু করে ফেলে। মা এবারও খুব কাবু হয়ে পড়লেন। ভাইয়াকে কাঁদো কাঁদো গলায় বললেন, একটা ভালো ডাক্তার আন, মানুষটা মরে যাচ্ছে, দেখছিস না? ভাইয়া সহজ গলায় বলল, যে কোনো ডাক্তারই আসুক, বাবাকে স্যালাইন ওয়াটারই দেবে। কাজে চুপ করে বসে থাকো, চিন্তার কিছু নেই। বাবার শরীর থেকে পচা মাছের সর্বশেষ অংশটা বের হয়ে না যাওয়া পর্যন্ত দাস্ত এবং বমি চলতেই থাকবে। কি করে বুঝলি? তুই কি ডাক্তার? এসব বোঝার জন্য ডাক্তার হওয়া লাগে না মা, এগুলি হচ্ছে কমন সেন্স। আমার অন্য কোনো সেন্স না থাকলেও কমন সেন্স খুব ভালো। কাল পরশুর মধ্যে দেখবে বাবা গা ঝাড়া দিয়ে উঠে বসেছে। যদি না বসে, তখন ডাক্তার আনবো। বড় ডাক্তার আনতে হলো না। বাবা গা ঝাড়া দিয়ে উঠে বসলেন এবং সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়লেন বরিশাল যাবার জন্য। বরিশাল থেকে সুপারি কিনে আনতে হবে, এইটাই নাকি ঠিক সময়। মা অবাক হয়ে বললেন, এই শরীর নিয়ে তুমি বরিশাল যাবে কি করে? বাবা বিরক্ত হয়ে বললেন, আমি তো আর সাঁতার দিয়ে যাব না, লঞ্চে করে যাব, ডেকে বিছানা করে হাওয়া খেতে খেতে যাব। মা বললেন, তোমাকে আর ছোটাছুটি করতে হবে না, ঘরে বসে থেকে যা পারো করো। সংসার তুমি যতদিন পেরেছ টেনেছ, এখন রঞ্জু টানবে। বাবা বিস্মিত হয়ে বললেন, ও টানবে কেন? এটা কি ওর সংসার না আমার সংসার? আমার ব্যবসার যা ধারা, ঘরে বসে থাকলে চলবে না, জায়গায় জায়গায় যেতেই হবে। ঠিক আছে, শরীর সারুক তারপর যাবে। এখন রঞ্জুকে গুছিয়ে বলে দাও ও সুপারি কিনে আনবে। ও সুপারি কি কিনবে? সবাইকে দিয়ে সব কিছু হয় না। ঢাকা শহরের ভ্রাম্যমান পাগল কত প্রকার ও কি কি, ওকে জিজ্ঞেস করো, ও বলে দেবে। সুপারি তো জিজ্ঞেস করো, বলতে পারবে না। শরীর পুরোপুরি না সারতে বাবা বরিশাল যাবার ব্যবস্থা করে ফেললেন। আমরা সবাই প্রবল আপত্তি করলাম। শুধু আপা বলল, বাবা বাইরে গেলে ভালোই হবে, অনেকদিন ঘরে থেকে মন টন খারাপ হয়ে আছে, আগের মতো ঘোরাঘুরি শুরু করলে শরীর আরো তাড়াতাড়ি সারবে। বাবার সবগুলি প্যান্ট ঢিলা হয়ে গেছে, পিছলে পড়ে যায়, বেল্ট নেই, কাজেই পায়জামার দড়ি দিয়ে প্যান্ট পরা হলো। তিনি এক হাতে সুটকেস, অন্য হাতে দুবাটির ছোট্ট টিফিন ক্যারিয়ার নিয়ে বিকেল 4টায় রিকশায় উঠে বসলেন। তার লঞ্চ 6টায়। ট্রাফিক জ্যামে পড়ে যেন লঞ্চ মিস না করেন, সেজন্যই এত সাবধানতা। 4 দিনের মাথায় চলে আসবো, খুব বেশি হলে 1 সপ্তাহ, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ হাফেজ। বাবা বাড়ি থেকে বেরুলেই মা মন খারাপ করেন। এবার অনেক বেশি মন খারাপ করলেন, কারণ আগের রাতে তিনি নাকি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছেন। মা দুঃস্বপ্নগুলি সাধারণত খুব জটিল হয়, এটা তেমন জটিল না। এক অন্ধ লোক ভিক্ষা চাইতে এসেছে, বাবা ভিক্ষা দিতে যাচ্ছেন, মা আপত্তি করছেন, ওর কাছে যেও না, ও আসলে ভিক্ষুক না, খুনি, ও তোমাকে খুন করবে। বাবা মার কথা শুনলেন না, কাছে গেলেন। অন্ধ লোকটা তখন বিকট শব্দে হেসে উঠল। মারও ঘুম ভেঙে গেল। বাবার রিকশা বড় রাস্তা পড়ার আগেই মা আমাদের কাজের মেয়েটিকে একটা কালো রঙের মুরগি কিনতে পাঠালেন। আগামীকাল ভোরে এই মুরগি কোনো একজন অন্ধ ভিখারিকে সৎকা দেওয়া হবে। রাত 12টার দিকে আমরা সবাই যখন ঘুমোতে যাচ্ছি, বাবা এসে উপস্থিত। ভাইয়া অবাক হয়ে বলল, ব্যাপার কি? বাবা হাসতে হাসতে বললেন, ব্যাপার কিছু না, হঠাৎ একটা জিনিস মনে পড়ল, চলে এলাম। কি মনে পড়ল? না মানে, আগামীকাল দিনটা একটা বিশেষ দিন, ভুলে গিয়েছিলাম। লঞ্চে উঠে মনে পড়ল, চলে এলাম। একদিন পরেই যাই, একদিনে কি হবে? বিশেষ দিন মানে? কি হয়েছিল এই দিনে? সে বিরাট ইতিহাস, আরেকদিন বলবো।
আরেকদিন বললে হবে না, আজই বলতে হবে। দেখা গেল তেমন বিরাট ইতিহাস কিছু না। এই দিনে বাবা মার সঙ্গে প্রথম কথা বলেছেন। সেই কথাও নিতান্ত গদ্য ধরনের কথা। বাবা মার বাড়িতে অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করার পর মা দরজা খুললেন। বাবা বললেন, এটা কি জয়নাল সাহেবের বাড়ি? মা বললেন, হুম। ওনাকে একটু ডেকে দাও, উনি বাড়িতে নাই। বাবা চলে এলেন এবং আধ ঘন্টা পর আবার গেলেন। আবারও একই কথাবার্তা হলো। বাবা ফিরে এসে আবার আধ ঘন্টা পর গেলেন। এইবার মা হেসে ফেলে বললেন, আপনি বারবার চলে যাচ্ছেন কেন? বসেন। বাবা বসলেন। ভাইয়া বলল, ওই দিনই কি তোমরা দুজন দুজনের প্রেমে পড়লে? আহ, কি সব প্রশ্ন! তোর মা কি ঘুমোচ্ছে নাকি? ডেকে তোল। বিশেষ দিনটার কথা তোর মার মনে আছে কি না কে জানে। বিশেষ দিনটার কথা মারও মনে ছিল, তবে দিনটি প্রসঙ্গে মার বর্ণনা এবং বাবার বর্ণনা এক না। মার কথা মতো বাবা পরপর 3বার জয়নাল সাহেবের খোঁজ করলেন এবং প্রতিবারই বললেন, এক গ্লাস পানি খাবো। শেষবার মা পানি দেননি, লেবুর শরবত বানিয়ে দিয়েছিলেন। পানি ভেবে বাবা এক চুমুক দিলেন। তার বিস্ময় সীমা রইল না। মুখ তুলে মার দিকে তাকাতেই মা হেসে দৌড়ে পালিয়ে গেলেন। মার দৌড়ে পালিয়ে যাবার ব্যাপারটা অবশ্য আমার অনুমান। ঘটনা এমনই ঘটার কথা। আমার ভেবে খুব অবাক লাগে যে বাবা মার চরিত্রে অসম্ভব রোমান্টিক দিকটি আমাদের 3 ভাই বোন কারোর মধ্যেই নেই। আপার মধ্যে তো ছিটে ফোটাও নেই, ভাইয়ার মধ্যেও নেই। থাকলে দুলু আপার আবেগ তার চোখে পড়ত। আমার নেই এটুকু বলতে পারি। ছেলেরা যখন ভাব জমানো কথা বলে আমার কেন জানি গা জ্বলে যায়। আমার খুব ঘনিষ্ঠ একজন বান্ধবী আছে, মেরিন। তার বড় ভাই আর্কিটেকচারে 4th ইয়ারে পড়ে। আমাকে দেখলে গদগদ ভাব করে, এমন বিশ্রী লাগে। সেদিন বলল, তোমার রেণু নামটা আমার পছন্দ না, তোমাকে এখন থেকে স্বর্ণরেণু ডাকলে কি তোমার খুব আপত্তি আছে? আমি বললাম, কোনো আপত্তি নেই, তবে আমিও এখন থেকে আপনাকে কবির ভাই না ডেকে ডাকবো তাম্র কবির ভাই। আপনার আপত্তি নেই তো? কবির ভাই খুবই হকচকিয়ে গেলেন। মেয়েরা কথার পিঠে কথা বললে ছেলেরা ঠিক তাল রাখতে পারে না, তাদের চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যায়, অকারণে রাগও করে। কবির ভাই যে ওই দিন খুব রাগ করেছিলেন তার প্রমাণ হলো পরদিনই মেরিন আমাকে বলল, রেনু, তুই আমার ভাইয়াকে অপমান করেছিস, ব্যাপার কি? আমি বললাম, অপমান করিনি তো। তুই ভাই আমাদের বাসায় আর আসিস না, ভাইয়া খুব রাগ করেছে। আমি মেরিনদের বাসায় আর যাইনি, তবে কবির ভাইয়াদের সঙ্গে একদিন রাস্তায় দেখা হলো। তিনি রিকশায় করে কোথায় যেন যাচ্ছিলেন। আমি রাস্তায় সবাইকে সচকিত করে ডাকতে লাগলাম, তাম্র ভাই, তাম্র ভাই। রাগ, দুঃখ এবং বিস্ময়ে বেচারার মুখ কালো হয়ে গেল। তিনি রিকশা থামালেন। আমি এগিয়ে গিয়ে বললাম, কোন দিকে যাচ্ছেন? কেন? আমার পথের দিকে হলে আপনার সঙ্গে খানিকটা যেতাম, দুপুর রোদে হাঁটতে ভালো লাগছে না। তুমি কোন দিকে যাবে? এলিফ্যান্ট রোড। আমি ওদিকে যাচ্ছি না। আর শোনো একটা কথা, তাম্র ভাই করছো কেন? তাম্র কবির ভাই বললে অনেক বড় হয়ে যায়, এই জন্য শর্ট করে বলছি। আপনি রাগ করলে আর বলবো না। কবির ভাই তীব্র দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে কাঁপা কাঁপা গলায় বললেন, বেয়াদবি করবে না, বেয়াদবি করার বয়স তোমার এখনো হয়নি। আমি কিন্তু বেয়াদবি করতে চাইনি, মজাই করতে চেয়েছিলাম। মজা করারও বোধহয় বয়স আছে, সব বয়সে মজা করা যায় না। আমি ঠিক করে রেখেছি, এরপরে যদি কখনো কবির ভাইয়ের সঙ্গে দেখা হয় আমি খুব বিনয়ী ব্যবহার করব, হেসে হেসে কথা বলবো। এখনো তার সঙ্গে দেখা হয়নি। বাবা বরিশাল চলে যাবার পর মা অসুখে পড়লেন। তেমন কিছু না, জ্বর। ভাইয়া বলল, এই জ্বরের নাম হচ্ছে বিরহ জ্বর। বাবার বিরহে কাতর হয়ে মার জ্বর এসে গেছে।
হা হা হা। মার শরীর খারাপ হওয়ায় আমার একটা লাভ হয়েছে। আমি এখন রাতে মার ঘরে ঘুমোচ্ছি। মজার ব্যাপার হচ্ছে, বাবা যখন থাকেন না, তখনও মা তার ঘরে একা থাকেন। আমাকে বা আপাকে তার সঙ্গে ঘুমোবার জন্য বলেন না। কোনো ছোটবেলায় মার সঙ্গে ঘুমিয়েছি মনেই নেই। বড় হয়ে ঘুমোতে এসে লক্ষ্য করলাম আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে, একটু সংকোচও লাগছে, যেন আমি অনধিকার প্রবেশ করছি। এই ঘরটা মার নিজের একটা জগৎ। এই জগতে আমার বা আমাদের কোনো স্থান নেই। ঘরটা মা এবং বাবার। মার সঙ্গে ঘুমানোর প্রাথমিক সংকোচ দ্বিতীয় রাতেই কেটে গেল। লক্ষ্য করলাম মা এমনভাবে আমার সঙ্গে গল্প করছেন যেন তিনি আমার একজন বান্ধবী। বাতি নিভিয়ে গায়ে হাত বুলাতে বুলাতে বললেন, মীরা, মাঝে মাঝে খুব কান্নাকাটি করি। কেন করি তুই জানিস? না। কাঁদে চেয়ে সেটা জানিস? জানি। কখনো জিজ্ঞেস করিসনি? না। জিজ্ঞেস করা উচিত না? তুমি যদি বলো তাহলে জিজ্ঞেস করব। থাক, জিজ্ঞেস করার দরকার নেই। বলার হলে নিজেই বলবে। এই ভেবেই আমি কিছু জিজ্ঞেস করিনি মা। ভালো করেছিস। আচ্ছা, রঞ্জু কি বিয়ে টিয়ের কথা কিছু ভাবছে? জানি না তো মা। দুলু মেয়েটা কি ও পছন্দ করে? করে নিশ্চয়ই, তবে খুব করে বলে মনে হয় না। মা নিঃশ্বাস ফেলে বললেন, আর পছন্দ করলেই বা কি? ওরা তো আর রঞ্জুর সঙ্গে মেয়ের বিয়ে দিবে না। ওরা কোথায় আর আমরা কোথায়? আচ্ছা রেনু, দুলুর বাবা মন্ত্রী হচ্ছে, এটা কি সত্যি? জানি না তো। কে বলল তোমাকে? শুনলাম। হতেও পারে। খুব টাকা পয়সাওয়ালা মানুষজনই তো মন্ত্রী হয়। ওনার তো টাকা পয়সার অভাব নেই। মন্ত্রী হলে ভালোই হয়। ভালো হবে কেন? ওনাকে ধরলে হয়তো তখন রঞ্জুর চাকরির একটা ব্যবস্থা হবে। আমরা প্রতিবেশী, আমাদের একটা কথা কি উনি ফেলবেন? আমি হাই তুলতে তুলতে বললাম, মন্ত্রীরা কারো কথাই ফেলেন না মা। তাদের বিশাল একটা কালো বাক্স আছে। সবার কথাবার্তা তারা ওই বাক্সে রেখে তালা দিয়ে দেন। ওই তালা আর খুলেন না। মা হাসতে হাসতে বললেন, তুইও দেখি রঞ্জুর মতো হয়ে যাচ্ছিস। মজা করে কথা বলিস। আচ্ছা শোন, রঞ্জু এদিন নাভা নামের কি একটা মেয়ের কথা বলছিল। ওই মেয়েটা কি তার পছন্দ? জানি না মা। ভাইয়া হচ্ছে এমন এক জাতের ছেলে, কাউকে যাদের খুব অপছন্দ হয় না, আবার পছন্দও হয় না। এরা পছন্দ করে শুধু নিজেকে, আর কাউকে না। মা হাসতে হাসতে বললেন, তুই বুঝলি কি করে? আমি বললাম, আমি নিজেও অবিকল ভাইয়ার মতো, এই জন্যই বুঝেছি। 7 দিনের ভেতর বাবার ফেরার কথা। তিনি ফিরলেন না। তার একটা চিঠি এলো। এবার পোস্টকার্ড না, খামে ভরা চিঠি। বিশেষ কাউকে লেখা না, সবার উদ্দেশ্যে লেখা। পর সমাচার এই যে, সুপারি কিনতে পারি নাই, এবার সুপারির দর অত্যধিক। ঝড়ে ফলন হয় নাই। অধিকাংশ সুপারির গাছ নষ্ট হইয়া গিয়াছে। অধিক দামে সুপারি ক্রয় করিতে পারি, তাহাতে খুব লাভ হইবে না, কারণ বেনাপোল দিয়া পাটনার সুপারি দেশে আসিতেছে। তা দামেও সস্তা। কাজেই সিদ্ধান্ত নিয়াছি খুলনায় যাইব, অন্য কোনো ব্যবসার সন্ধান দেখিব। সেখানে মধু সস্তা, তবে মধুর তেমন বাজার নাই। প্রচুর বিদেশি মধু দেশে পাওয়া যায়। বিশেষ করিয়া অস্ট্রেলিয়ার মধু দামেও সস্তা, গুণগত মানও খারাপ না। যাই হোক, এইসব নিয়ে তোমরা চিন্তা করিবে না। আমি ভালো আছি। খাওয়া দাওয়া খুব সাবধানে করিতেছি। বাহিরের খাদ্য গ্রহণ করিতেছি না, সপাক আহার করিতেছি। আল্লাহর অসীম করুণায় সপাক খাইবার ব্যবস্থা হইয়াছে। খুব শীঘ্র তোমাদের সহিত সাক্ষাৎ হইবে। ইতি। মার জ্বর সেরে গেছে। তিনি কাজকর্ম শুরু করেছেন। তবে তাকে দেখলে খুব দুর্বল এবং মনমরা মনে হয়। তার রাতে ঘুম হয় না। যতবার আমি জাগি, দেখি মা একটা হাত পাখা দুলাচ্ছেন। এই ঘরের একটা সিলিং ফ্যান ছিল, সেটা নষ্ট। ঠিক করানো হচ্ছে না, কারণ আমার আবার টাকা পয়সা কষ্টে পড়ে গেছি।
ভাইয়ার শতদল পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। এত খাটাখাটনি করে ঢাকা শহরের ভ্রাম্যমান পাগল নিয়ে যে লেখাটা সে লিখেছে তা কোথাও ছাপা হয়নি, ঘরে পড়ে আছে। ভাইয়া কাজ জুটানোর জন্য খুব ছোটাছুটি করছে, লাভ হচ্ছে না। আমি দুদু আপার কাছ থেকে প্রথমে 300, পরে 200 টাকা এনেছি। সেই টাকাও শেষ। চরম দুঃসময়ে আমরা খুব স্বাভাবিক থাকতে পারি, এখন তাই আছি। ভাইয়া আগের মতোই হাসি তামাশা করছে। সেদিন ভাত খাবার সময় বলল, ঢাকা শহরের সবচেয়ে সুখে কারা বাস করে জানিস খুকি? ঢাকা শহরের সবচেয়ে সুখে আছে ভ্রাম্যমান পাগলের দল। কেন? এদের রোজগার খুব ভালো। যার কাছেই টাকা চায় সেই ভয়ে অস্থির হয়ে টাকা দিয়ে দেয়। পাগল মানুষ, কি করে ঠিক নেই তো। যে কোনো রেস্টুরেন্টে সামনে দাঁড়ালে রেস্টুরেন্টের মালিক কিছু একটা খাবার হাতে ধরিয়ে দেয় যাতে তাড়াতাড়ি বিদায় হয়। পুলিশ এদের কিছু বলে না, তাদের আছে পূর্ণ স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা। আপা বলল, ভিক্ষা না করে লোকজন পাগল সাজলেই পারে। তা পারে, তবে পাগল সাজা খুব সহজ কাজ না, কঠিন কাজ। বিশ্বাসযোগ্য করে তোলার ব্যাপার আছে। পাগল হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য করার প্রথম শর্ত হচ্ছে সব কাপড় চোপড় খুলে ফেলতে হবে, যাতে দেখা মাত্র লোকজন বুঝতে পারে এ পাগল। ঢাকা শহরে ভ্রাম্যমাণ পাগলদের 70% হলো দিগম্বর। বানিয়ে বলছি না, হিসাব করে বলছি। আমি বললাম, এর মধ্যে নকল পাগল নেই? আছে, বেশ কয়েকটা নকল পাগল আছে। তবে মজার ব্যাপার হচ্ছে পাগলামির অভিনয় করতে করতে অল্প দিনের মধ্যে এরা পাগল হয়ে যায়। এটা বেশ স্ট্রেঞ্জ একটা ব্যাপার। তুমি দেখি ভাইয়া পাগল বিশেষজ্ঞ হয়ে গেছো। তা হয়েছি, বেশ কয়েকটা পাগলের সঙ্গে আমরা খাতিরও হয়েছে। শিক্ষা ভবনের সামনে ঝালাগা একটা পাগল বসে থাকে। আমাকে দেখলেই দৌড়ে এসে হাত ধরে টানতে টানতে চায়ের দোকানে নিয়ে যাবে, চা খাওয়াবে, সিগারেট খাওয়াবে। আসল পাগল না নকল? 100% খাঁটি পাগল। এর বাবা অ্যাডভোকেট, ভাই বোন আছে। এক বোন গ্রিনলেজ ব্যাংকের ম্যানেজার। এইসব জানলে কোত্থেকে? পাগল তোমাকে বলেছে? আরে না, পাগল কোনো কথা বলে না, খালি হাসে। এর নাম আমি দিয়েছি হাস্যমুখী। এইসব তথ্য আমি জেনেছি যেখানে চা খাই সেই দোকানের মালিকের কাছ থেকে। পাগলের বাবা ওই দোকানে খাতা খুলে দিয়েছে। ছেলে যত কাপ চা খায় হিসাব থাকে, মাসের শেষে টাকা দিয়ে যান। আমি বললাম, ওদের সঙ্গে এত ঘোরাঘুরি করো না তো ভাইয়া, শেষে তুমি নিজেও পাগল হয়ে যাবে। পাগল হয়নি তোকে বলল কে? গভীর রাতে তোরা সবাই যখন ঘুমিয়ে পড়িস তখন হা হা করে আমি পাগলের মতো হাসি। আমি বললাম, পাগলরা হা হা করে হাসে না। ভাইয়া অবাক হয়ে বলল, দ্যাটস কারেক্ট। পাগলরা আসলেই হা হা করে হাসে না, অথচ আমরা কথায় কথায় বলি পাগলের মতো হা হা করে হাসছে। ওরা চিৎকার করে, কাঁদেও না। আমার ধারণা কি জানিস, যে মানুষ যত সুস্থ সে তত শব্দ করে হাসে এবং কাঁদে। আমি বললাম, অন্য কোনো আলাপ করো তো ভাইয়া, এই প্রসঙ্গ আমার ভালো লাগছে না। প্রসঙ্গ পাল্টাও। পাল্টাচ্ছি। তুই কি তোর দুলুনি আপার কাছ থেকে আমাকে 300 টাকা এনে দিতে পারবি? পারবো। আমার কথা বলবি না। তোমার কথা বললে অসুবিধা কি? অসুবিধা আছে, তুই বলবি তোর নিজের দরকার। আমি টাকা আনতে গেলাম, কার দরকার কিছুই বলতে হলো না। দুলু আপা ড্রয়ার থেকে টাকা বের করতে করতে বললেন, রেনু, তোদের কি খুব অসুবিধা যাচ্ছে? আমি বললাম, হুম, তবে সাময়িক। বাবার একটা বড় বিল আটকে আছে, কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। ও আচ্ছা। ভাইয়া যদি একটু সংসারী হতো তাহলে কোনো সমস্যাই হতো না। সে একবার বিদেশি কোম্পানির চাকরির অফার পেয়েছিল। বেতন শুনে তুমি মাথা ঘুরে পড়ে যাবে। কত বেতন? 20, 20,000। বলিস কি? ভাইয়া রাজি হলো না, বলে দূর দূর। দূর দূর বলল কেন? জাহাজের চাকরি তো, জাহাজে জাহাজে থাকতে হয়। ভাইয়ার পছন্দ না।
দুলু আপা মৃদু স্বরে বললেন, জাহাজের চাকরি তো খুব ইন্টারেস্টিং হওয়ার কথা। সবসময় পানির উপর থাকা, চাকরিটা নিলেই পারত। আমরা অনেক বুঝিয়েছি, ভাইয়া রাজি হয়নি। কথাবার্তা চালিয়ে যেতে আমার অস্বস্তি লাগছে। যা বলছি সবই মিথ্যা। কে ভাইয়াকে 20,000 টাকার চাকরি দেবে? টাকা তত সস্তা এখনো হয়নি। মিথ্যা কথা বলার আমার এই বিশ্রী স্বভাবটার কথা কি আপনাকে বলেছি? বলেছি বোধহয়। মিথ্যা বলতে আমার খুব যে ভালো লাগে তা না, তবু হঠাৎ হঠাৎ বলতে হয়। দুলু আপার সঙ্গে যখন মিথ্যা বলি তখন সত্যিই খুব খারাপ লাগে। এই যেমন এখন লাগছে। ইচ্ছা করছে তার হাত ধরে বলি, আপা, যা বলেছি সব কিছু মিথ্যা, কিছু মনে করো না। দুলু আপা বলল, বাদামের শরবত খাবি? বাদামে আমার শরবত হয় নাকি? হয়। পেস্তা বাদাম হামানদিস্তায় পিষে শরবত বানায়। সেই সব শরবত তো পালোয়ানরা খায় বলে জানি। খেয়ে দেখ, খেতে খুব ভালো। না আপা, শরবত খাবো না, এখন যাব। দুলু আপা অন্যমনস্ক গলায় বলল, আচ্ছা শোন, তোর ভাইয়া মাঝে মাঝে গভীর রাতে এমন হাহা করে হাসে কেন? জানি না কেন, মনে হয় পাগল হওয়ার চেষ্টা করছে। দুলু আপা খানিকক্ষণ তাকিয়ে থেকে শান্ত স্বরে বললেন, পাগল হবার চেষ্টা করছে মানে? ঠাট্টা করছি আপা। না, তুই ঠাট্টা করছিস না। ব্যাপারটা কি বলতো? ব্যাপার কিছু না, ভাইয়া পাগলদের ওপর গবেষণা করছে তো, কাজেই মাঝে মাঝে পাগলের মতো আচরণ করে, হাহা করে হাসে। তবে আপা, হাহা করে হাসি কিন্তু পাগলের লক্ষণ না। পাগলেরা হাহা করে হাসতে পারে না। কে বলল? ভাইয়া বলেছে। দুলু আপা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ওদিন তোর ভাইয়াকে রাস্তায় দেখলাম, সঙ্গে রোগা মতো একটি মেয়ে। দুজন খুব হাত নেড়ে নেড়ে গল্প করছে। ওই মেয়েটাকে? খুব সম্ভব আভা। সেও একজন পাগল বিশেষজ্ঞ। ওরা দুজন মিলে পাগল খুঁজে বেড়ায়। কি যে কথা তুই বলিস না রেনু, তুই কি সবসময় এমন বানিয়ে বানিয়ে কথা বলিস? আমি কিছু বললাম না, ঠোঁট টিপে হাসতে লাগলাম। এমন হাসি যার অনেক রকম অর্থ হতে পারে। দুলু আপা বললেন, তোরা 3 ভাই বোন সম্পূর্ণ 3 রকম, কারোর সঙ্গে কারোর মিল নেই। উঠি আপা? না না, বস, আরেকটু বস। পা উঠিয়ে আরাম করে বস। তুই এসেই শুধু যাই যাই করিস কেন? আচ্ছা ঠিক আছে, আজ আর যাব না, থাকবো তোমার এখানে। রাতে ঘুমাবো। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আয়, ছাদে পাটি পেতে সারা রাত কাটিয়ে দিই। বৃষ্টির মধ্যে পাটি পেতে শুয়ে দেখেছিস? দারুণ ইন্টারেস্টিং। শুধু বাতাস যখন বয় তখন খুব ঠান্ডা লাগে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, তুমি কিন্তু আপা একজন গ শ্রেণীর পাগল। গ শ্রেণীর পাগল মানে? 3 ক্যাটাগরি পাগল আছে, ক, খ এবং গ। তুমি গ ক্যাটাগরি। কী সব উদ্ভট তোর কথাবার্তা। অন্য গল্প কর। অন্য কি গল্প? ওই মেয়েটার কথা বল। কোন মেয়েটির কথা? আভা। আভার কথা কি বলবো? যা জানি সব বলবি। আমি কিছুই জানি না। ওই মেয়েটিকে কখনো দেখিনি। সে কি? সত্যিই দেখিনি। এ বাড়িতে কখনো আসেনি। দুলু আপা আগ্রহ নিয়ে বললেন, এলে তুই কি আমাকে খবর দিবি? হুম, দেব। অনিষ্ট, অনিষ্ট। আমার সঙ্গে দেখা হলো পরদিন। দুপুরবেলা দরজা খটখট করছে। আমি দরজা খুলতেই রোগামতো মেয়েটি বলল, রেনু ভালো আছো? শুরুতেই মেয়েটা আমাকে খানিকটা হকচকিয়ে দিল। হয়তো ইচ্ছা করেই দিল। মানুষকে হকচকিয়ে দিতে সবাই পছন্দ করে। আমি অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আমি ভালো আছি। তুমি কি আমাকে চেনো? আমি হাই তুলতে তুলতে বললাম, না, যদিও আমি তাকে খুব ভালো করে চিনেছি। রোদে ঘুরে মুখ লাল টকটকে হয়ে আছে, মাথার চুল উঠছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। দেখে বোঝা যাচ্ছে খুব তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত মানুষের ঠোঁট শুকিয়ে থাকে। রঞ্জু কি ঘরে আছে? আমার মেজাজ খারাপ হয়ে গেল। এই মেয়ে ভাইয়ার চেয়ে খুব কম করে হলেও
4-5 বছরের ছোট, অথচ কত অবলীলায় বলছে রঞ্জু কি ঘরে আছে। আমি শুকনো গলায় বললাম, না, আমাকে একটা জিনিস দেবার কথা, তোমাকে কিছু বলে যায়নি? না তো। আমি খানিকক্ষণ বসি। বসুন। আমি তাকে ভাইয়ার ঘরে নিয়ে গেলাম। আভা বিছানায় বসতে বসতে বলল, তুমি আমাকে 1 গ্লাস পানি খাওয়াও, ঠান্ডা পানি। তোমাদের বাসায় কি ফ্রিজ আছে? না, ফ্রিজ নেই। দুলুদের বাসায় নিশ্চয়ই আছে। ওদের কাছ থেকে ঠান্ডা 1 বোতল পানি এনে দিবে? তৃষ্ণায় আমার সমস্ত শরীর শুকিয়ে গেছে, খুব ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে। আমি পানি আনতে গেলাম। একসঙ্গে 2টি কাজ হবে। দুলু আপাকেও বলা হবে আভা এসেছে, আভার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কথা বলতে পারবেন। দুলু আপা বাসায় ছিলেন না, তার নানু বাড়ি গিয়েছেন, সন্ধ্যার আগে ফিরবেন না। আমি পানির বোতল নিয়ে ফিরে এসে দেখি ভাইয়ার টেবিল থেকে একটা পেপার ওয়েট নিয়ে আভা তার স্যান্ডেল কি যেন ঠুকঠুক করছে। আমাকে দেখে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলল, পেরেক উঁচু হয়ে আছে, পা কেটে রক্তি। আজকাল কোনো স্যান্ডেলে পেরেক থাকে না, ঘাম দিয়ে জোড়া লাগানো হয়। আমার ভাগে কি করে যেন পড়ল পেরেক লাগানো স্যান্ডেল। নিন, পানি নিন, টেবিলের উপর রাখো। তোমাদের বাসায় লোকজন নেই? খালি খালি লাগছে। না, আমি একাই আছি। বাকিরা কোথায়? এক বিয়েতে গেছেন। কার বিয়ে? আমি নিতান্তই বিরক্ত বোধ করছি। কার বিয়ে তা দিয়ে ওনার প্রয়োজনটা কি? আমি বললাম, যার বিয়ে তাকে আপনি চিনবেন না। আমি তোমাদের সব আত্মীয় স্বজনকে চিনি, রঞ্জু আমাকে বলেছে। বললাম তো তাকে আপনি চিনবেন না। সে আমাদের কোনো আত্মীয় নয়, আপার বান্ধবী। আপা একা কোথাও যায় না বলেই মাকে নিয়ে গেছে। আভা স্বাভাবিক ভঙ্গিতে বলল, মীরার বান্ধবী? ইয়াসমিনের কথা বলছো? যার এক ভাই জাপান এমবেসির ফার্স্ট সেক্রেটারি? আমি শুকনো গলায় বললাম, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। রঞ্জু আর আমি কিছুদিন দীর্ঘ সময় একসঙ্গে ঘোরাঘুরি করেছি, তখন কথা হয়েছে। আমি বললাম না তোমাদের সব কথা জানি, তুমি তো আমার কথা বিশ্বাস করনি। এখন করছি। আপনি কিন্তু পানি খাননি। খাবো। আচ্ছা শোনো রেনু, তুমি কি আমাকে বিস্কিট বা এই জাতীয় কিছু দিতে পারবে? ঘরে আছে। সারাদিন কিছু খাইনি তো। সেই ভোর 7টায় 2 কাপ চা আর একটা ডোজ বিস্কিট খেয়েছি। এখন বাজে 2টা। 7 ঘন্টা। খালি পেটে চা খেলে কি হবে জানো? হড় করে সব বমি হয়ে যাবে। আপনি কি ভাত খাবেন? আমি এখনো খাইনি, আমার সঙ্গে খেতে পারেন। তোমার কম পড়বে না তো আবার? না, কম পড়বে না, তবে খাওয়ার তেমন কিছু নেই। আভা হাসতে হাসতে বলল, কিচ্ছু লাগবে না। তুমি বোধহয় জানো না আমি শুধু ভাত খেতে পারি। খুব গরম ভাত লবণ ছিটিয়ে খেয়ে দেখো, ইন্টারেস্টিং লাগে। ভাতের আসল স্বাদ পাওয়া যায়। তরকারি দিয়ে খেলে ভাতের আসল স্বাদ পাওয়া যায় না। আপনি কি হাত মুখ ধোবেন? হ্যাঁ, ধোবো। তুমি যদি রাগ না করো তাহলে আমাকে একটা শাড়ি দাও, গোসল করে ফেলি। ঘামে সারা শরীর চটচট করছে। গা না ধুয়ে কিছু খেতে পারবো না। আমার কথাবার্তা তুমি রাগ করছো না তো? না, করছি না। রাগে রাগে চোখে তাকিয়ে আছো কিন্তু। আমার চোখগুলোই ওরকম। তোমার চোখ খুব সুন্দর। আমি মন রাখা কথা বলি না, সত্যি কথা তোমাকে বললাম। নিতান্তই অপরিচিত একটা বাসায় কোনো মেয়ে এত সহজ স্বাভাবিক আচরণ করতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। খুবই বোকা ধরনের মেয়েরা হয়তো করলেও করতে পারে, কিন্তু আভা বোকা নয়, চালাক মেয়ে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা আশা বুড়ি। আসছিল এর 2য় পর্ব। আমাদের এই গল্প পাঠ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।